হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 10-এ 12 অধ্যায় গোলক। এই গোলকের কোষে দেখি 12 অঙ্কগুলি আমরা সমাধান করছিলাম। আগের ভিডিওতে আমরা 6 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজকে আমরা 7 দাগ থেকে শুরু করব। তো 7 দাগে কি আছে? একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমির লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্ষতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে দেখো, বলা আছে যে গোলার ব্যাসার্ধ আর সমান 2.1 সেমি। আমাদের প্রথম যে প্রশ্নটা করেছে যে কত ঘন সেমি লোহা আছে, ঠিক আছে। তাহলে দেখো, গোলকে লোহার পরিমাণ কি হবে বন্ধুরা? গোলকের আয়তনের সমান, তাই না? তাহলে আমরা লিখে নিই যে সমান গোলকের আয়তন। তো তোমরা প্রত্যেকে জানো গোলকের আয়তনের সূত্র আমরা দেখেছিলাম কি, 4/3 পাই আর কিউ। এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দিই। 4/3 পায়ের মান হচ্ছে বন্ধুরা 22/7, আর হচ্ছে এখানে 2.1 এর কিউ, তাই না? তাহলে দেখো, যদি আমরা একটু ভাঙিয়ে লিখি তাহলে কি পাচ্ছি? 4/3 গুণ 22/7 গুণ, তা দেখো বন্ধুরা, এটিকে যদি আমরা দশমিক তুলে দিই তাহলে আমরা নিচে কত পাবো? 10 পাবো, অর্থাৎ 21/10 এটা পাবো। আর যেহেতু বন্ধুরা কিউ আছে, তাহলে এটা আমরা 3 বার লিখে দিচ্ছি। কেমন? এবার আমরা কাটাকাটি করব। দেখো, 3 × 7 = 21, 3 3 কেটে গেল। তাহলে উপরে কি আছে? 4 গুণ 22 গুণ 21 গুণ 21। এই চারটে আমাদের গুণ করতে হবে। তাহলে এই চারটে গুণ করলে আমরা পাবো 38,808। তোমরা গুণটি ভালোভাবে রাফে করবে যেন ভুল না হয়, কেমন? আর নিচে দেখো, 3টে 10 গুণ করলে আমরা 1000 পাবো। 38,808কে 1000 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? আমরা পাবো 38.808। আমাদের একক হবে ঘন সেমি। কেমন? এবার দ্বিতীয় যে প্রশ্নটা করা হয়েছে, লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল। অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি দেখেছিলাম বন্ধুরা? বক্রতলের ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কোয়ার। এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দিই। 4 × পায়ের মান হচ্ছে 22/7, আর বলতে আমরা 2.1 পেয়েছিলাম। একটু ভাঙিয়ে লিখলে আমরা পাবো 4 গুণ 22/7 গুণ, দেখো বন্ধুরা, 2.1 থেকে দশমিক তুলে দিলে আমরা কি পাবো? 21/10। এবং সেটি কবার লিখব? যেহেতু স্কোয়ার আছে, এটা আমরা দুবার লিখে দিলাম। এবার 7 দিয়ে কাটবো। 7 দিয়ে 21কে কাটলে আমরা এখানে 3 পাবো। এবার দেখো বন্ধুরা, উপরে আমরা কি পেলাম? উপরে আমরা পেলাম 4 গুণ 22 গুণ 21 গুণ 3। তাহলে এই চারটে গুণ করলে আমরা পাবো 5,544। আর নিচে 10 10 গুণ করলে 100। তাহলে আমাদের একক হবে বর্গ সেমি। ক্ষেত্রফল সর্বদা বর্গ সেমিতে বের হয়। তো দেখো বন্ধুরা, 5,544কে 100 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? আমরা পাবো 55.44 বর্গ সেমি। কেমন? এবার বন্ধুরা 8 দাগেরটা লক্ষ্য করো। 8 দাগে কি আছে? যে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। ঠিক আছে? অর্থাৎ বন্ধুরা, একটি বড় গোলক ছিল, সেটিকে গলিয়ে 3.5 সেমির কতগুলি গোলক তৈরি করা হচ্ছে। এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে আমরা বড় গোলকটির আয়তন বের করব, কেমন? এবং একটি ছোট গোলকের আয়তন বের করব। এবার এই ছোট গোলকের আয়তন দিয়ে আমরা বড় গোলকের আয়তনকে যদি ভাগ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কতগুলি ছোট গোলক তৈরি করা যাবে। কেমন? তাহলে দেখো, যে বড় গোলকের ব্যাসার্ধ কত?
আমরা বড় হাতের আর ধরছি, তা ব্যাস হচ্ছে বন্ধুরা 14 সেমি। তাহলে 14কে আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ আমরা পাবো 7 সেমি। ঠিক আছে, তবে বড় গোলকের আয়তন কি হবে বন্ধুরা? বড় গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউ, অর্থাৎ আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে আমরা পাবো 4/3 পাই, আর বলতে বন্ধুরা 7, তাহলে 7 কিউব, এত ঘন সেমি। ঠিক আছে, এইবার দেখো বন্ধুরা, ছোট গোলকের ব্যাসার্ধ, যেটি আমরা ছোট হাতের আর ধরছি, এখানে বলে দেওয়া আছে ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি। তো এটিকে যদি আমরা দশমিক তুলে দিই তাহলে আমরা কি পাবো? 35 আর নিচে 10 পাবো, অর্থাৎ 5 দিয়ে কাটলে আমরা উপরে 7 পাবো, নিচে 2 পাবো, অর্থাৎ 7/2 সেমি। কেমন? তাহলে দেখো ছোট গোলকের আয়তন কি হবে? ছোট গোলকের আয়তন হবে 4/3 পাই ছোট হাতের আর কিউব। যেহেতু ছোট গোলকের ব্যাসার্ধ আমরা ছোট হাতের আর ধরেছি, এবার আর এর মান বসিয়ে দিলে দেখো আমরা কি পাচ্ছি? 4/3 পাই 7/2 এর কিউব, এত ঘন সেমি। তো দেখো বন্ধুরা, এখানে আমরা অঙ্কগুলিকে আর ভাঙালাম না, অর্থাৎ পায়ের মান আমরা বসালাম না এবং এই কিউবগুলিও করলাম না। কেননা বন্ধুরা, প্রথমেই বলেছিলাম যে বড় গোলকের আয়তন দিয়ে ছোট গোলকের আয়তনকে আমরা ভাগ করব, তা ভাগ করলে তো এইগুলি অটোমেটিকই কেটে যাবে, তাই না? তার জন্য এগুলি কিন্তু আর বিস্তারিত করা হয়নি। ঠিক আছে, এবার দেখো, অতএব ছোট গোলক তৈরি করা যাবে কি হবে? বড় গোলকের আয়তন 4/3 পাই 7 কিউব বাই 4/3 পাই 7/2 কিউব, তাই তো? এতটি। তো দেখো উপর নিচে আমরা 4/3 4/3 পাই পাই কেটে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি? উপরে 7 কিউব, অর্থাৎ বন্ধুরা 3টি 7, আর নিচে 7/2 কটা? যেহেতু কিউ আছে তার জন্য আমরা 3টে লিখে দিলাম। এবার আমরা কি করব বন্ধুরা? এই যে 7/2 এটা তো ভাগ হিসাবে আছে, এটিকে আমরা যদি গুণ হিসাবে লিখি তাহলে কি হবে? প্রতিটি পদ উল্টে যাবে, তাই না? সেক্ষেত্রে আমরা কি পাবো? উপরে 2 চলে যাবে, নিচে 7 থাকবে, এবং যেহেতু 3টে 2 আছে তাহলে 3টে 2 উপরে চলে গেল, আর আমরা নিচে 3টি 7 পাবো। তো দেখো এই 7 এই 7 এই 7 এই 7 এই 7 এই 7 কেটে গেল, অর্থাৎ আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8টি। এই হয়ে যাবে আমাদের উত্তর। কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 9 দাগেরটা লক্ষ্য করো। 9 দাগে কি আছে? 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অর্থাৎ বন্ধুরা, এটি আগের অঙ্কের ঠিক উল্টো অঙ্ক। আগের অঙ্কে কি ছিল? একটি বড় গোলক থেকে কতগুলো ছোট গোলক তৈরি করা হয়েছিল, আর এখানে কতগুলো ছোট গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। অর্থাৎ স্বাভাবিকভাবে বন্ধুরা ছোট গোলকটি গলিয়ে আমরা যে আয়তনের পদার্থ পাবো, বড় গোলকটিতে ঠিক একই আয়তনের পদার্থ থাকবে, অর্থাৎ দুই ক্ষেত্রে আয়তনটা সমান হবে। তাহলে প্রথমে আমাদের 3, 4 ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকগুলির আয়তন বের করে তাদের যোগফলের সাথে এই বড় গোলকের আয়তনের মোট পরিমাণ সমান হবে। আমরা সেটাই করি। প্রথমে দেখো 3 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কি হবে বন্ধুরা? 4/3 পাই আর কিউব। আর বলতে ব্যাসার্ধ, এখানে কত আছে? 3 আছে, তাহলে আমরা 3 কিউব দিলাম, আমরা একক পাবো ঘন সেমি, যেহেতু ব্যাসার্ধ সেমিতে আছে। এবার দেখো 4 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কি হবে?
4/3 পাই, এখানে আর বলতে 4, তাহলে 4 কিউ ঘন সেমি। 5 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন হবে 4/3 পাই, আর বলতে এখানে 5, তাহলে 5 কিউ ঘন সেমি। কেমন? তো দেখো বন্ধুরা, এখানে বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। তাহলে আমরা ধরি যে বড় গোলকের ব্যাসার্ধ আর সেমি, ঠিক আছে। তবে আয়তন কি হবে? যে বড় গোলকের আয়তন হবে 4/3 পাই বড় হাতের আর কিউ এত ঘন সেমি, ঠিক আছে। তা বন্ধুরা দেখো, এই তিনটি গোলকের মোট আয়তন এবং বড় গোলকের আয়তন সমান। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে যে 4/3 পাই আর কিউ সমান 4/3 পাই 3 কিউ যোগ 4/3 পাই 4 কিউ যোগ 4/3 পাই 5 কিউ, ঠিক আছে। বা 4/3 পাই বড় হাতের আর কিউ সমান, তা দেখো বন্ধুরা, প্রতিটি পদ থেকে যদি আমরা 4/3 কমন নিই এবং পাই কমন নিই, তবে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 3 কিউ যোগ 4 কিউ যোগ 5 কিউ, তাই না? তাহলে দেখো, উভয় পক্ষকে আমরা যদি 4/3 পাই দিয়ে ভাগ করি, তবে আমরা কি পাবো? শুধু আর কিউ সমান 3 কিউ যোগ 4 কিউ যোগ 5 কিউ, তাই না? আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো, আর কিউ সমান 3কে কিউ করলে আমরা 27 পাবো, 4কে কিউ করলে আমরা 64 পাবো এবং 5কে কিউ করলে আমরা 125 পাবো, ঠিক আছে। বা আর কিউ সমান, তা দেখো 27, 64 এবং 125 যোগ করলে আমরা 216 পাবো। বা আর সমান কি হবে বন্ধুরা? আর সমান হবে 216-র ঘনমূল। তা 216-র ঘনমূল হচ্ছে 6, তাই না? তাহলে অতএব আর সমান 6 সেমি। কেমন? তাহলে আমাদের উত্তর কি হবে? অতএব বড় গোলকের ব্যাসার্ধ সমান 6 সেমি। কেমন? এবার 10 দাগেরটা লক্ষ্য করো। 10 দাগে কি আছে? একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে? হিসাব করে লিখি। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে আমরা গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ বের করি। গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ আর সমান কি হবে? ব্যাস বলে দেওয়া আছে বন্ধুরা 42 ডেসিমি, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ আমরা পাবো 21 ডেসিমি। কিন্তু দেখো, এখানে প্রশ্নে বলে দেওয়া আছে প্রতি বর্গমিটার রং করতে 35 টাকা খরচ হয়, অর্থাৎ আমাদের যে ক্ষেত্রফলটা বের হবে উপরিতলে সেটি বর্গমিটারে আছে, তাই না? তাহলে আমরা কি করব? এই ডেসিমিটারটাকে বর্গমিটারে নিয়ে যাব। তা ডেসিমিটারকে বর্গমিটারে নিতে গেলে কি করব? আমরা 10 দিয়ে ভাগ করব। তো 21কে 10 দিয়ে ভাগ করলে আমরা 2.1 মিটার পাবো। কেমন? এবার দেখো বন্ধুরা, যেহেতু উপরে তল রং করবে গম্বুজের, তাই না? তাহলে গম্বুজটা তো এইরকম। এই উপরিতল রং করতে গেলে, অর্থাৎ সেক্ষেত্রে গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। এই সমতলের যে অংশ ভূমির দিকে আছে এর ক্ষেত্রফল বের করার দরকার নেই। তা আমরা জানি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr², তাই না? তাহলে আমরা সেটি বের করব। অতএব গম্বুজের বক্রতলের
এবার আমরা মানগুলি বসিয়ে দিই। 2 গুণ পায়ের মান হচ্ছে 22/7 গুণ আর এর মান আমরা কত বের করেছি বন্ধুরা? 2.1। তাহলে একক কী হবে আমাদের? বর্গমিটার। 2 গুণ 22/7 গুণ, তা দেখো বন্ধুরা এখান থেকে দশমিক তুলে দিলে আমরা কি পাবো? 21/10 পাবো। এবং যেহেতু স্কোয়ার আছে এটিকে আমরা দুবার লিখব। ঠিক আছে, তাহলে এত বর্গমিটার। 7 দিয়ে কাটলে এখানে আমরা 3 পাবো। এবার দেখো বন্ধুরা, উপরে 2 গুণ 22 গুণ 21 গুণ 3, এই চারটে গুণ করলে আমরা 2772 পাবো। এবং নিচে 10 গুণ করলে আমরা 100 পাবো। তো 2772কে 100 দিয়ে ভাগ করলে আমরা 27.72 বর্গমিটার পাবো। এই হয়ে যাবে আমাদের এই গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার দেখো প্রতি বর্গমিটার রং করতে 35 টাকা খরচ হচ্ছে। তাহলে 27.72 বর্গমিটার রং করতে বেশি খরচ হবে, অর্থাৎ আমরা গুণ করে দেব। অতএব রং করতে খরচ হবে 27.72 গুণ 35 টাকা। তা 27.72কে 35 দিয়ে গুণ করলে আমরা পাবো 970.20 টাকা। কেমন বন্ধুরা? তোমরা এই গুণটি খুব ভালোভাবে আস্তে আস্তে করবে যেন ভুল না হয়। ঠিক আছে, এবার বন্ধুরা 11 দাগের অঙ্কটা লক্ষ্য করো। 11 দাগে কি আছে? একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি ও 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তা বন্ধুরা দেখো, কোনো গোলক তৈরি করতে কতটা পরিমাণ পাত লাগে তা বের করার জন্য আমাদের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয়। এক্ষেত্রে আমরা ঠিক তাই করব। তাহলে দেখো, প্রথম গোলকের ব্যাসার্ধ R1 সমান কী হবে? তা দেখো বন্ধুরা, ওখানে দেওয়া আছে ব্যাস 21 সেমি। তবে ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। অর্থাৎ আমরা ব্যাসার্ধ পাবো 21/2 সেমি। ঠিক একইভাবে দেখো বন্ধুরা, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আমরা যদি R2 ধরি, তবে R2 সমান কী হবে? ব্যাস দেওয়া আছে 17.5 সেমি, তাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা দশমিক তুলে দিই তাহলে উপরে পাবো আমরা 175, আর নিচে দেখো 2 ছিল আর দশমিকের জন্য 1, এবং দশমিকের পরে একটা সংখ্যা, তাই আমরা একটা শূন্য, অর্থাৎ আমরা নিচে 10 পাবো। 5 দিয়ে কাটলে এখানে আমরা 35 পাবো, এবং 5 দিয়ে 10কে কাটলে 2 পাবো। অর্থাৎ উপরে আমরা পেলাম 35 আর নিচে 2 দ্বিগুণে 4, অর্থাৎ 35/4 সেমি হলো আমাদের দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, এবার দেখো প্রথম গোলকের ধাতুর পাত লাগে কি হবে বন্ধুরা? প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ 4πr²। এখানে আর বলতে ব্যাসার্ধ আমরা R1 ধরেছি, তাহলে এখানে আমরা R1² বসিয়ে দিলাম। তাহলে এত বর্গ সেমি। ঠিক আছে, একইভাবে দেখো দ্বিতীয় গোলকের ধাতুর পাত লাগে কি হবে? 4πr²। এখানে দেখো আর হচ্ছে ব্যাসার্ধ, আমরা R2 ধরেছি, তাহলে R2² এত বর্গ সেমি। অতএব বন্ধুরা দেখো, নির্ণীয় অনুপাত সমান কি হবে? 4πr1² = 4πr2²। ঠিক আছে, এবার যদি আমরা 4π দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি? R1² = R2²। এবার R1 এবং R2 মান আমরা বসিয়ে দিচ্ছি। তা R1 আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 21/2 এর হোল স্কোয়ার = R2 পেয়েছি 35/4 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার যদি আমরা স্কোয়ারকে তুলে দিই তাহলে আমরা তো লিখতে পারি, উপরে দেখো 21 গুণ 21, ঠিক আছে, আর নিচে 2 গুণ 2। কেমন? আর এই ক্ষেত্রে আমরা কী পাবো? দেখো উপরে পাবো 35 গুণ 35, যেহেতু স্কোয়ার আছে, আর নিচে 4 গুণ 4। এবার আমরা কি করব বন্ধুরা? এই অনুপাতটাকে যদি আমরা গুণ করে দিই, অর্থাৎ 21 গুণ 21/2 গুণ 2, এই অনুপাতকে গুণ করলে
আমাদের 35 ইন্টু 35 বাই 4 ইন্টু 4 এই টোটাল সংখ্যাটা উল্টে যাবে, অর্থাৎ উপরের লব এখানে নিচে চলে আসবে। তাহলে আমরা নিচে পাবো 35 গুণ 35, আর হর কী হবে বন্ধুরা, উপরে চলে যাবে, অর্থাৎ 4 গুণ 4। ঠিক আছে, এবার আমরা এখানে কাটাকাটি করব। তা দেখো 2 দিয়ে 4কে কাটলে 2 পাবো, 2 দিয়ে কেটে গেল। 7 দিয়ে যদি কাটি 3 7 21, 7 দিয়ে কাটলে 5 7 35, আবার 7 দিয়ে কাটছি 3 7 21, 5 7 35। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা উপরে পাচ্ছি 3 3 9 এবং 4 9 36, আর নিচে 5 5 25, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 36:25। এই হয়ে যাবে আমাদের নির্ণয় অনুপাত। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার বন্ধুরা 12 দাগেরটা লক্ষ্য করো। 12 দাগে কি আছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তা বন্ধুরা অঙ্কটি খুব ভালো অঙ্ক, তোমরা লক্ষ্য করো। দেখো এখানে ছবিতে করছি আমরা, যে প্রথমে এরকমভাবে বড় একটি গোলক ছিল এবং গোলকটিকে কেটে নেওয়া হয়েছে, চারিদিকটা এমনভাবে কেটে নেওয়া হয়েছে যে ভেতরে একটি ছোট গোলক তৈরি হয়েছে। তাহলে এই বড় গোলকের ব্যাসার্ধ আমরা বড় হাতের 8 ধরলাম এবং ছোট গোলকটির ব্যাসার্ধ আমরা ছোট হাতের 8 ধরছি। ঠিক আছে, এবং এই বড় হাতের আর এবং ছোট হাতের আরের মধ্যে কি সম্পর্ক হয় সেটি আমরা বের করব তাদের বক্রতলের ক্ষেত্রফলের এই সম্পর্ক থেকে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, ধরি প্রথমে গোলকের ব্যাসার্ধ সমান বড় হাতের 8 একক। ঠিক আছে, তাহলে প্রথমে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে বন্ধুরা, 4πr², এত বর্গ একক। কেমন, ঠিক একইভাবে দেখো কেটে নেওয়ার পর গোলকের ব্যাসার্ধ কি, ছোট হাতের 8 একক, এবং কেটে নেওয়ার পর গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 4π ছোট হাতের 8² এত বর্গ একক। কেমন, দেখো বন্ধুরা এখানে অঙ্কে বলে দেওয়া আছে এই বড় গোলকের যে ক্ষেত্রফল ছিল তার অর্ধেক হচ্ছে ছোট গোলকের ক্ষেত্রফল, অর্থাৎ এই ছোট গোলকের ক্ষেত্রফলকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তবে আমরা বড় গোলকের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে শর্তানুসারে কি হচ্ছে, 4π বড় হাতের 8² সমান 2 গুণ 4π ছোট হাতের 8²। তাহলে দেখো উভয় পক্ষকে আমরা 4π দিয়ে ভাগ করলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি 8² সমান 2 ছোট হাতের 8², বা r সমান কি হবে, √2r। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সম্পর্ক বের হলো। দেখো প্রশ্নে যেটা বলেছে যে কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন, তাহলে কেটে নেওয়া অংশের এই অংশের আয়তনটা কত সেটি আমরা কিভাবে বের করব, আমরা প্রথমে এই সমগ্র গোলকের আয়তনটা বের করব। কেমন, সেই সমগ্র গোলকের আয়তনের থেকে আমরা যদি কেটে নেওয়ার পরে যে আয়তনটা পেলাম সেই আয়তন বাদ দিই তবে আমাদের এই কেটে নেওয়া অংশের আয়তন পেয়ে যাব। তো আমরা এখন সেটাই করছি। প্রথমে গোলকের আয়তন ছিল 4/3 বড় হাতের r³ এত ঘন একক। ঠিক আছে, এবার কেটে নেওয়ার পর গোলকের আয়তন হলো 4/3 ছোট হাতের r³ এত ঘন একক।
তাহলে দেখো এবার প্রথমটি থেকে যদি আমরা দ্বিতীয়টি বাদ দিই তাহলে কেটে নেওয়া অংশের আয়তন পেয়ে যাব। অতএব কেটে নেওয়া অংশের আয়তন হলো 4/3 পাই বড় হাতের আর কিউ বিয়োগ 4/3 পাই ছোট হাতের আর কিউ, তাই না? এত ঘন একক। এবার আমরা এই আর এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো 4/3 পাই আর এর মান আমরা কি পেয়েছি, √2r, √2r কিউ মাইনাস 4/3 পাই আর কিউ এত ঘন একক। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, 4/3 পাই √2r কে কিউব করলে আমরা কি পাবো, আমরা পাবো 2√2 ইন্টু আর কিউ, তাই তো, মাইনাস 4/3 পাই আর কিউ। দেখো বন্ধুরা, আমরা যদি 4/3 পাই আর কিউব কমন নিই তাহলে কি পাচ্ছি, 4/3 পাই আর কিউব কমন নিলে এখানে থাকছে 2√2 এবং এখানে থাকছে -1, তাহলে এত ঘন একক। তাহলে বন্ধুরা এটি হচ্ছে কেটে নেওয়া অংশের আয়তন, আর কেটে নেওয়ার পরে আয়তন হচ্ছে এইটা। তাই এই দুটোর আমাদের অনুপাত বের করতে বলেছে, তাই না? অতএব দেখো নির্ণীয় অনুপাত সমান কি হবে, 4/3 পাই আর কিউ ইন্টু 2√2 -1 ইস টু 4/3 পাই আর কিউ। এবার উভয় পক্ষকে আমরা যদি 4/3 পাই আর কিউতে ভাগ করে দিই তবে আমরা কি পাবো, 2√2 -1 ইস টু 1। এই হয়ে যাবে আমাদের উত্তর। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 13 দাগেরটা লক্ষ্য করো। 13 দাগে কি আছে, যে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো বন্ধুরা, একটি ভূগোলক আছে। এই ভূগোলকের অক্ষ বরাবর এখানে 0.7 সেমি করে দুটো ছিদ্র করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের বের করতে হবে এই ছিদ্র বাদে এই ভূগোলকের এই যে বাকি অংশ আছে, এই বাকি অংশের ক্ষেত্রফল, ঠিক আছে? প্রথমে আমরা এই টোটাল ভূগোলকের ক্ষেত্রফল বের করব। সেটি বের করে এই দুটো ছিদ্রের ক্ষেত্রফল আমরা বাদ দেব, তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে লক্ষ্য করো, ভূগোলকের ব্যাসার্ধ বড় হাতের আর সমান 14 সেমি। তাহলে ভূগোলকের বক্রতলের বা সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে, 4 পাই বড় হাতের আর স্কয়ার এত বর্গ সেমি, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা মানগুলি বসিয়ে দিই। 4 পায়ের মান হচ্ছে 22/7 গুণ আর কত বন্ধুরা, এখানে 14, তাহলে 14 স্কয়ার এত বর্গ সেমি। তাহলে যদি একটু ভাঙিয়ে লিখি, দেখো 4 গুণ 22/7 গুণ, তা যেহেতু 14 স্কয়ার আছে তাহলে 14কে আমরা দুবার বসিয়ে দিলাম, 14 গুণ 14, তাহলে এত বর্গ সেমি। এবার দেখো বন্ধুরা, 7 দিয়ে 14কে কাটলে আমরা 2 পাবো। এবার এগুলো আমাদের গুণ করতে হবে, ঠিক আছে? তো দেখো 4 দিয়ে 22কে গুণ করলে 88, 88কে 2 দিয়ে গুণ করলে 176। এবার 176কে আমরা 14 দিয়ে গুণ করব, ঠিক আছে? অর্থাৎ 6 14 84, 4 হাতে 8, 7 14 98 আর 8 106, 6 হাতে 10, তাহলে 14কে 14 আর 10 24, অর্থাৎ আমরা পেলাম 2464 বর্গ সেমি। কেমন? এবার দেখো বন্ধুরা, বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ ছোট হাতের আর সমান দেওয়া আছে 0.7 সেমি।
কেমন? তবে বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কি হবে? তা আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই। তো দেখো পায়ের মান হচ্ছে 22/7 গুণ আরের মান কি পেয়েছি 0.7 এর হোল স্কোয়ার, তাহলে এত বর্গ সেমি। এবার এটিকে যদি আমরা একটু ভাঙিয়ে লিখি তাহলে আমরা কি পাচ্ছি দেখো 22/7 গুণ 0.7 এর স্কোয়ার আছে, তাহলে এটিকে আমরা দুবার লিখে দিই। আর যদি আমরা দশমিক তুলে দিই তাহলে আমরা কি পাবো, উপরে 7 পাবো আর নিচে 10 পাবো, অর্থাৎ 7-এর 10কে আমরা দুবার লিখছি। ঠিক আছে, এবার দেখো 7 কেটে দিলাম, তাহলে কি হচ্ছে উপরে 22 গুণ 7, তা 22কে 7 দিয়ে গুণ করলে আমরা 154 পাবো, আর নিচে 10 গুণ করলে 100 পাবো, অর্থাৎ 154কে 100 দিয়ে ভাগ করলে আমরা 1.54 বর্গ সেমি পাবো। ঠিক আছে, অর্থাৎ প্রতিটি ছিদ্রের ক্ষেত্রফল হচ্ছে 1.54 বর্গ সেমি। তা যেহেতু বন্ধুরা এখানে দুটি ছিদ্র আছে, অতএব দুটি ছিদ্রের মোট ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে। অতএব দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল সমান 1.54কে আমরা 2 দিয়ে গুণ করব, আমরা পাবো 3.08 বর্গ সেমি। কেমন? এবার দেখো যেটি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে অতএব ভূগোলকের গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কি হবে? মোট ক্ষেত্রফল ছিল 2464, তার থেকে ছিদ্র দুটির ক্ষেত্রফল 3.08 এত বর্গ সেমি আমরা বাদ দেব, তাহলে আমরা পাবো 2460.92 বর্গ সেমি। কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার বন্ধুরা 14 দাগের অঙ্কটা লক্ষ্য করো। 14 দাগে কি আছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। এই 14 দাগের অঙ্কটি একদম হুবহু 8 দাগের অঙ্কের মতো। তা লক্ষ্য করো, করি আমরা এই বড় গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর সমান 8 সেমি। ঠিক আছে, তবে বড় গোলকের আয়তন কি হবে? আয়তন হবে 4/3 পাই বড় হাতের আর কিউ। তা আমরা মানগুলি বসিয়ে দিই। 4/3 পাই আর হচ্ছে বন্ধুরা 8, তাহলে 8-এর কিউ এত ঘন সেমি। কেমন? এইবার দেখো গলিয়ে যে ছোট গোলকগুলি পাওয়া গেছে, সেই ছোট গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর সমান বলা আছে 1 সেমি। তবে ছোট গোলকের আয়তন কি হবে? আয়তন হবে 4/3 পাই ছোট হাতের আর কিউ। তো দেখ মানটা বসিয়ে দিলে আমরা পাবো 4/3 পাই আর হচ্ছে 1 সেমি, তাহলে বসিয়ে দিলাম, তাহলে এত ঘন সেমি। ঠিক আছে, তা দেখো বন্ধুরা এবার একটি ছোট গোলকের আয়তন হচ্ছে এইটা, তো এইটা দিয়ে যদি আমরা বড় গোলকের আয়তনকে ভাগ করে দিই তবে আমরা সহজেই পেয়ে যাব আমাদের কতগুলি গোলক তৈরি হয়েছিল। অতএব দেখো গোলক তৈরি করা যাবে, আমরা বড় গোলকটির আয়তন অর্থাৎ 4/3 পাই 8 কিউকে আমরা ছোট গোলকের আয়তন 4/3 পাই 1-এর কিউ দিয়ে ভাগ করব, তাহলে এতটি। ঠিক আছে, তা দেখো উপর নিচে 4/3 পাই 4/3 পাই কেটে গেলে আমরা কি পাবো 8 কিউ বাই 1 কিউ। তা 8কে কিউ করলে আমরা 512 পাবো, একবারে করে দিলাম। ঠিক আছে, আর 1কে কিউ করলে 1ই পাবো, অর্থাৎ 512 দিয়ে 1কে ভাগ করলে আমরা 512 পাবো, অতএব আমাদের 512টি
গোলক তৈরি করা যাবে। আজ এই পর্যন্তই। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ নয় বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায়।